আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আমি সব জানতা শমসের বা আমি যেমনটা বিশ্লেষণ করি তেমনটা হতে হবে এমন কোনো কথা নেই, বা এর সাথে আপনি একমত করবেন এমন কোনো কথা নেই। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 2018 সাল থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিক সামরিক নীতি এবং আন্তর্জাতিক কূটনীতি এই বিষয়কে কেন্দ্র করে আমি কয়েক হাজার ভিডিও তৈরি করেছি। প্রতিটি ভিডিও তৈরি করার জন্য আমাকে পৃথিবীর বিভিন্ন বিশ্লেষণ করতে হয়েছে এবং ঘটনা প্রবাহ দেখতে হয়েছে। শুধু তাই নয়, ঘটনা প্রবাহ পরবর্তী সময় কি রূপ নেয় সেটাও কিন্তু আমি দেখেছি। এর জন্যই কিন্তু ঘটনা প্রবাহের কিছু প্যাটার্ন দেখলে এই জিনিসটা আমি সুনির্দিষ্টভাবে আঁচ করতে পারি যে এটা হয়তো হতে পারে, বা অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও সত্য বাংলাদেশের ক্ষেত্রে। যেমনটা আমি আন্দাজ করেছি এমনটা হতে পারে, এমনটাই কিন্তু হতে চলেছে। মাত্র 2 দিন পূর্বের একটি ভিডিও যেখানে আমি বলেছিলাম আমেরিকার যিনি পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান রয়েছেন এবং অর্থনৈতিক বিষয় উপপ্রধান, তিনি ডোনাল্ড লু এর সঙ্গে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশ ইন্দো প্যাসিফিকে যোগ দেবে এই বৈঠকের মাধ্যমে। এবং সেখান থেকে ইন্দো প্যাসিফিকের যে $2 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করা হয়েছে সহযোগিতার, সেখান থেকে অন্তত $500 মিলিয়ন ইন্দো প্যাসিফিকে যুক্ত হয়ে বাংলাদেশ নিতে চলেছে। আর আমার কথাই কিন্তু সত্য হতে চলেছে। আর এই কথা স্বীকার করে নিয়েছে স্বয়ং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। দীর্ঘ 10 বছর ধরে যেই জিনিসটা নিয়ে আমরা লড়াই করেছি, যেই নীতি নিয়ে আমরা লড়াই করেছি, ইন্দো প্যাসিফিককে আমরা যুক্ত হব না, চীনের বিরুদ্ধে সরাসরি কোনো লড়াই, কোনো সামরিক কর্মকাণ্ডে আমরা যাব না। আমেরিকার উস্কানিতে দীর্ঘ সেই 10 বছরের লড়াই আজকে শেষ হতে চলেছে, আমেরিকাই জিততে চলেছে। কেউ আমেরিকার হুমকি ধামকি, আমেরিকার বিভিন্ন ধরনের শক্তিশালী সিদ্ধান্ত, বাংলাদেশের বিপক্ষে এগুলো নিয়ে আমরা কম লড়াই করিনি। তারপরও আমাদের দীর্ঘদিনের মিত্র চীনের বিরুদ্ধে কিন্তু আমরা যাইনি, কারণ আমরা জানি এটা বাংলাদেশের ভৌগোলিক রাজনীতি। বিশেষ করে বাংলাদেশের আঞ্চলিক যে প্রভাব বিস্তার ভারত আমাদের উপর যেমনটা করে তেমনটার উপর কিন্তু বড় ধরনের প্রভাব ফেলবে চীন। আমাদের থেকে যদি সরে যায় তাহলে ভারতের অত্যাচারের পরিমাণ বা ভারতের পেশি শক্তি আমাদের উপর কি পরিমাণ ব্যবহার হতে পারে সেটা আমরা সবাই জানি। আর আমেরিকা ভারতের সিদ্ধান্তের বাইরে বাংলাদেশের ক্ষেত্রে সরাসরি কতটুকু আসবে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ, যেটা কিন্তু চীনের ক্ষেত্রে কখনো প্রশ্নবিদ্ধ ছিল না। ভারতের এগেইনস্টে চীন যে কোনো বড় সিদ্ধান্ত বাংলাদেশের স্বার্থে বাস্তবায়নের জন্য সবসময় প্রস্তুত ছিল। তবে সেই ঐতিহাসিক যুগ শেষ হতে চলেছে এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইন্দো প্যাসিফিকে যোগদান করতে চলেছে এবং এই ক্ষেত্রে আমেরিকা বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগিতা এবং বড় ধরনের সামরিক সহযোগিতা করবে। এটা কোনো বড় ব্যাপার নয় যে আগামী 1 বছরের মধ্যে আমেরিকার কাছ থেকে শক্তিশালী কিছু সমরাস্ত্র বাংলাদেশ পেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা প্রবাহের রিপোর্ট সম্পর্কে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশের যে সকল টিভি চ্যানেল রয়েছে সেখানেও সাক্ষাৎকারে আমাদের নতুন যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এই বিষয়ে আনুষ্ঠানিকতা স্বীকার করে তিনিও কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন আমেরিকার নির্দেশনায়। বাংলাদেশের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র দুই জায়গায় কি কি পরিবর্তন হতে চলেছে আমাদের নতুন যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে তার স্টেটমেন্ট থেকেই সেগুলো শুনে আসি। একেবারেই সম্ভব না সেটাও আমি বলি না। পরিস্থিতি পরিবর্তনের তো আমাদের অবস্থান পরিবর্তন হতেই পারে। প্রতিনিধি দল আসতেছে, তারা তো সবকিছু নিয়ে আলাপ আলোচনা করবে। শুধু প্যাসিটি নাকি আমরা ভালো সম্পর্ক চাই সব সময়, এবং আমি নিশ্চিত যে আগামী দিনগুলোতে আমরা হয়তো আরও কোঅর্ডিনেট ওয়েতে ভালো সম্পর্ক রাখতে পারবো। যেহেতু আমাদের এটা কোনো দলীয় সরকারের না, কাজেই আমরা তো লং ভিউটা নিতে পারি। সেই হিসাবে যেসব রিফর্ম প্রয়োজন হবে আমি মনে করি সেগুলি ইনিশিয়েটিভ করা সম্ভব। উপদেষ্টা পরিষদে অনেক রাইট ওয়ার্কার আছে, লয়ার আছে, কাজেই তারা তাদের প্রত্যেকেরই কিন্তু এসব বিষয়ে মতামত আছে। কাজেই আমার মনে হয় এই জিনিসটা ভালোই ক্রিস্টালাইজ করবে সামর্থ্য নিয়ে। এই মুহূর্তে এই ধরনের বড় কোনো পেছনে যাওয়ার রাস্তা নেই। আগামী 15 সেপ্টেম্বর ডোনাল্ড লু এবং তার দলবল বাংলাদেশে আসছে, সেখানেই কিন্তু বাংলাদেশের সঙ্গে ইন্দো প্যাসিফিকে যোগদানের মূল যে রেখাটা সেটা চূড়ান্ত করা হবে। এবং চলতি মাসের শেষের দিকে যখন আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে যাবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য, তখনই কিন্তু কথা রয়েছে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ইন্দো প্যাসিফিক ইস্যুকে কেন্দ্র করে কিছু চুক্তি হওয়া, সেই জিনিসের যে প্রেক্ষাপট সেটাই তৈরি হতে চলেছে আগামী 15 সেপ্টেম্বর।
এবং ইন্দো প্যাসিফিকে যোগদান করলে বাংলাদেশ অর্থনৈতিক এবং সামরিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এই কথায় যুক্তি দিয়ে কিন্তু মেনে নেওয়া যায়। তবে এই ক্ষেত্রে ক্ষতির পরিমাণ এবং দীর্ঘ আমাদের যে বন্ধুহীনতার সংস্কৃতি তৈরি হবে, কারণ আমেরিকা যে বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে আচরণ করবে না এটা নিশ্চিত, এবং বিপদে শক্তিশালী হয়ে পাশে দাঁড়াবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। এই যে দীর্ঘমেয়াদে আমাদের যে ক্ষতি হবে সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই আর পূরণ করতে পারবে না পরবর্তী সরকার। যারাই আসেন এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের যে একটা নীতি ছিল, চীনের বিরুদ্ধে সরাসরি যাওয়া যাবে না, এই নীতি ফলো করা উচিত। কারণ দেখুন, একটি সরকার যখন চলে যায়, হতেই পারে সেও অত্যন্ত খারাপ সরকার ছিল, তবে তার কিছু কিছু নীতি থাকে যেটা দেশের স্বার্থের জন্য সবাইকে ফলো করা উচিত। সেরকম একটা নীতি ছিল যে চীনের সঙ্গে শত্রুতা না তৈরি করা, কারণ চীন আমাদের সামরিক বাহিনী গঠনে একটা বড় ভূমিকা পালন করেছে। আজকে চীনের কারণেই কিন্তু বাংলাদেশের ভেতরে সাবমেরিন ঘাঁটি তৈরি হয়েছে, এবং সাবমেরিন আমরা পেয়েছি যেটা সমুদ্রের স্ট্র্যাটেজিকভাবে আমাদের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এখন এই চীনের বিরুদ্ধে আমরা সরাসরি দাঁড়াতে যাচ্ছি। এখন প্রশ্নটা হলো যে এটা আমাদের জন্য অনেক বড়ই বিপদ, কিন্তু বিপজ্জনক হতে পারে এই কারণে যে মাত্র কিছুদিন পূর্বেই এই নতুন অন্তর্বর্তী সরকার আসার পরই ৮,০০০ রোহিঙ্গা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে, এবং এই সংখ্যা আগামী কিছুদিন পর আরও কত হবে গ্যারান্টি নেই। অলরেডি আমাদের বাংলাদেশ সীমান্তের আশেপাশে আরাকান আর্মি তার নিজস্ব একটা দেশ তৈরি করে ফেলেছে, সেখানে সরাসরি নিয়ন্ত্রণ করছে চীন। এখন সেখান দিয়ে চীন যদি শক্তি প্রতিক্রিয়া দেখায়, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, সীমান্ত নীতি পরিস্থিতির নানান ক্ষেত্রে কি ধরনের শক্তিশালী প্রভাব ফেলতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের জিএসপি সুবিধায় পূর্ণধার এবং আমেরিকার মূলা ঝুলানোর ক্ষেত্রে কিন্তু আমেরিকা 11 দফা বাংলাদেশকে শর্ত দিয়েছে যে 11 দফা বাস্তবায়ন করলে বাংলাদেশের জিএসপি সুবিধা পূর্ণ উদ্ধারের সুযোগ হতে পারে। আর এই 11 দফার অন্যতম একটি দফা হলো বাংলাদেশের সকল যে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সেখানে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করা। যত সরকার ছিল এই জিনিসটা অ্যাগ্রি করেনি, কারণ একটা দেশের ভেতর, বাংলাদেশের ভেতর যদি ট্রেড ইউনিয়ন তৈরি করা হয় এই ধরনের গার্মেন্টস সেক্টরে, তাহলে আমাদের গার্মেন্টস সেক্টরে আসলে কি হতে পারে এবং উৎপাদন ব্যবস্থায় কি হতে পারে সেটা আমরা সবাই জানি। যার জন্য কিন্তু ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার বিষয়ে কোনো বাংলাদেশ সরকার রাজি হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার রাজি হয়েছে এবং বাংলাদেশের সকল গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এখানে বলে রাখা ভালো যে যুক্তরাষ্ট্রের যে 11 দফা রয়েছে সেখানে আরও এক দফা হলো, যদি গার্মেন্টস কর্মীরা কোনো ন্যায্য দাবির জন্য, আমাদের দৃষ্টিকোণ থেকে ন্যায্য দাবির কোনো দাবির জন্য আন্দোলন করে, তাদের বিচার করা যাবে না। সেই 11 দফার মধ্যে সেই দফাও কিন্তু রয়েছে, সেটাও রাজি হতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করেই ডোনাল্ড লু এবং তার প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ ডিসিশন হতে চলেছে আগামী 15ই সেপ্টেম্বর। সেখান থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সরাসরি যে পশ্চিমাদের দিকে ধাবিত হচ্ছে সেটার সুনিশ্চিত হতে যাচ্ছে। বাংলাদেশের ভেতরে একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে, নতুন সমীকরণ তৈরি হতে পারে। আমরা অনেক শক্তিশালী হয়ে গেছি, যার জন্য কিন্তু চীনের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে সরাসরি দাঁড়ানোর প্রক্রিয়ায় আমরা চুক্তি করতে যাচ্ছি বা সিদ্ধান্ত নিয়েছি। এখন দেখার বিষয় যে এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক নীতি এবং পররাষ্ট্রনীতি আসলে কতটা প্রভাবিত হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।